একজন সাধারণ গৃহবধূ স্বামীর মৃত্যুর পর সে জীবনের সবথেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে সে নতুন করে জীবন শুরু করতে চায়, কিন্তু তার এই নতুন জীবন তাকে প্রতি পদে অনুভব করায় এই সমাজ চারদিক থেকে অন্ধকারে ডুবে আছে। অন্যায় আর ক্ষমতার অপব্যবহার তার সাধারণ জীবনকে অনেক বেশি জটিল করে তুলেছে। বলছিলাম ক্রাইম ড্রামা সন্তোষের কথা। এই মুভিতে এক ধর্ষিত মেয়ের মৃত্যুর পর তার সাথে হওয়া অন্যায়ের এক নির্মম চিত্র তুলে ধরা হয়েছে। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সঙ্গে আছি আমি নুসরাত জাহান। মুভির শুরুতেই আমরা সন্তোষ নামের একটা মেয়েকে দেখতে পাই। সন্তোষ তার মায়ের কোলে মাথা রেখে কাঁদছে। কয়েকদিন আগেই সন্তোষের হাজবেন্ড রামান শাইনির মৃত্যু হয়েছে। রামান পুলিশ ডিপার্টমেন্টে জব করত। মাত্র 2 বছর হয়েছে রামানের সাথে সন্তোষের বিয়ে হয়েছিল। এত তাড়াতাড়ি হাজবেন্ডকে চিরতরে হারিয়ে ফেলার শোক সন্তোষ কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এসবের মাঝে রামানের মা সন্তোষকে কটু কথা শোনাতে শুরু করে। যেখানে সন্তোষের জীবনে এত বড় বিপর্যয় নেমেছে, রামানের মা সন্তোষকে কোনো রকম সান্ত্বনা না দিয়ে উল্টো সন্তোষকেই দোষারোপ করে বলে সন্তোষের কারণেই নাকি রামানের মৃত্যু হয়েছে। যদিও কথাগুলো রামানের মা রাগের মাথায় বলে, রামানের মা সন্তোষকে আর বাড়িতে রাখতে চায় না, সন্তোষকে তার বাবা মায়ের সাথে পাঠিয়ে দিতে চায়। সন্তোষের মা বাবা রামানের মাকে বোঝানোর চেষ্টা করে যেন সন্তোষকে তাদের বাড়িতেই আশ্রয় দেয়, কিন্তু রামানের মা রাজি হয় না। রামানের মা বলে, সন্তোষ আমার ছেলেকে আমার কাছ থেকে দূর করেছে, এতদিন ধরে আমার ছেলের টাকা পয়সা ভোগ করেছে, আমার ছেলে বেঁচে নেই এখন, আর ওকে আমি এই বাড়িতে রাখতে পারবো না। অনেকটা বাধ্য হয়ে সন্তোষের বাবা মা সন্তোষকে তাদের বাড়িতে নিয়ে আসে। সন্তোষের বাবা মায়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। এই অবস্থায় সন্তোষ তার বাবা মায়ের বোঝা হতে চায় না, কিন্তু সন্তোষ তো এখন নিরুপায়। একদিন সন্তোষ পুলিশ স্টেশনে যায় রামানের পেনশনের ব্যাপারে কথা বলতে। পেনশনের টাকা পেলে হয়তো তাকে আর কারো উপর বোঝা হয়ে থাকতে হবে না। পুলিশ স্টেশনে গেলে একজন অফিসার সন্তোষকে জানায় রামানের চাকরির বয়স খুব বেশি দিন না, তাই রামানের পেনশনের পরিমাণ খুব সামান্য। তবে রামানের বিধবা হিসেবে পেনশনের টাকাটা সন্তোষই পাবে। সন্তোষ চিন্তিত হয়ে পড়ে কিভাবে জীবন কাটাবে সে। তখন অফিসার জানায় অসহায় নারীদের জন্য সরকার একটা বিশেষ সুবিধা দিয়েছে। পুলিশ সদস্যদের বিধবা স্ত্রীদের জন্য আশ্রিত কোটায় চাকরির সুযোগ রয়েছে, অর্থাৎ মৃত পুলিশ সদস্যদের বদলে তার স্ত্রীকে চাকরি দেওয়া হয়। রামান যেহেতু একজন কনস্টেবল ছিল, রামানের বদলে সন্তোষকে লেডি কনস্টেবল হিসেবে চাকরি দেওয়া হবে। এক্ষেত্রে রামান যা বেতন পেত সন্তোষও সেই পরিমাণ বেতন পাবে। এর জন্য কোনো পরীক্ষা দিতে হবে না। প্রথমে সন্তোষকে কনস্টেবল পোস্টের জন্য ট্রেনিং দেওয়া হবে, এরপর সরাসরি চাকরিতে নিয়োগ করতে হবে। এ কথা শুনে সন্তোষ অনেকটা নিশ্চিন্ত এবং আনন্দিত হয়। সে চাকরিটা করার ডিসিশন নেয়। এরপর অফিসার সন্তোষকে রামানের ইউনিফর্ম দেয়। মৃত্যুর সময় রামানের গায়ে এই ইউনিফর্মটাই ছিল, সেখানে এখনও রক্তের দাগ লেগে আছে। রামানের ইউনিফর্ম দেখে সন্তোষ কিছুটা ইমোশনাল হয়ে যায়। ইউনিফর্ম নিয়ে সে সরাসরি কোয়ার্টারে চলে আসে। সরকারি কোয়ার্টারেই থাকতো রামান এবং সন্তোষ। রামানের মৃত্যুর পর প্রথমবার সে কোয়ার্টারে এসেছে। সবকিছু এলোমেলো অগোছালো হয়ে পড়ে আছে। সন্তোষ সব কিছু গুছিয়ে নেয়। রামানের রক্তমাখা ইউনিফর্মটাও ধুয়ে ক্লিন করে ফেলে। পুরো বাসা জুড়ে রামানের স্মৃতি। সন্তোষ রামানের পুরনো কাপড় জড়িয়ে ধরে রামানকে অনুভব করার চেষ্টা করে, কিন্তু সে চলে গেছে, সে তো আর কখনো ফিরে আসবে না। অল্প কিছুদিনের মধ্যেই সন্তোষ চাকরিতে জয়েন করে। ট্রেনিং শেষে তার পোস্টিং হয় কাছাকাছি একটা পুলিশ স্টেশনে। যেহেতু সন্তোষের কোনো অভিজ্ঞতা নেই, তাই সে অন্য একজন মহিলা কনস্টেবলের সাথে থেকে সব কিছু শিখে নেওয়ার চেষ্টা করে। সন্তোষকে সরকারি কোয়ার্টারে ছোট্ট একটা রুম দেওয়া হয়েছে। সন্তোষ কোনো রকম সেখানে ম্যানেজ করে চলছিল। একদিন সন্তোষের থানার এসপি সন্তোষকে বাড়িতে ডেকে জিজ্ঞেস করে ছোট্ট রুমে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। সন্তোষ বলে ভেন্টিলেশন না থাকায় রুমে অনেক বেশি গরম। তখন এসপি বলে, আমার কোয়ার্টারের পাশে একটা রুম খালি আছে, তুমি চাইলে সেখানে শিফট হতে পারো। ওই রুমে কুলারও আছে, তাই গরমে তোমার প্রবলেম হবে না। তুমি আমাদের কাছাকাছি থাকলে আমাদেরও একটু সুবিধা হবে। তোমাকে বেশি কিছু করতে হবে না। ডিউটিতে যাওয়ার আগে শুধু আমার স্ত্রীকে কাজে একটু হেল্প করবে। সন্তোষ ভালোভাবে বুঝতে পারে এসপি কি বলতে চাইছে। এসপির কথায় রাজি হওয়া ছাড়া সন্তোষের আর কোনো উপায় ছিল না। একে তো এসপি তার সিনিয়র অফিসার, তার উপর সন্তোষ চাকরিটা পেয়েছে আশ্রিত কোটায়, তাই ইচ্ছা না থাকলেও সে রাজি হয়ে যায়। এসপি সন্তোষের কাছে জানতে চায় রামানের মৃত্যু কিভাবে হয়েছে। সন্তোষ জানায় একটা দাঙ্গায় ডিউটি পড়েছিল রামানের। দাঙ্গার সময় ভিড়ের মধ্যে থেকে কেউ একজন রামানের মাথায় পাথর ছুঁড়ে মারে। মাথায় আঘাত পাওয়ায় রামানের মৃত্যু হয়। এরপর এসপির কথা মতো সন্তোষ এসপির কোয়ার্টারে পাশের রুমে শিফট হয়। সেখান থেকেই সে নিয়মিত ডিউটি করছিল। একদিন সন্তোষ তার জুতা ঠিক করার জন্য একজন মুচির কাছে যায়।
সন্তোষ খেয়াল করে মুচি জুতা সেলাই করার পাশাপাশি মানুষের কমপ্লেন লিখে নিচ্ছে। যেভাবে মানুষ পুলিশ স্টেশনে কমপ্লেন লেখায় ঠিক সেভাবে। এটা দেখে সন্তোষ একটু অবাক হয়। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। রামপিপল নামের এক লোক তার মেয়ের মিসিং কমপ্লেন লেখাচ্ছিল মুচির কাছে। রামপিপলের মেয়ে 2 দিন ধরে নিখোঁজ। মেয়েটার বয়স 15 বছর। সন্তোষ রামপিপলকে থামিয়ে দিয়ে বলে, আপনি আমার সাথে চলুন, পুলিশ স্টেশনে রিপোর্ট লিখবেন। রামপিপল বলে, কাল আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম, কেউ আমার কমপ্লেন লিখতে রাজি হয়নি। সন্তোষ বলে, চিন্তা করবেন না, আমি রিপোর্ট লেখানোর ব্যবস্থা করে দেব। রামপিপল খুশি হয়ে সন্তোষের সাথে পুলিশ স্টেশনে যায়। সন্তোষ রামপিপলকে নিয়ে সরাসরি এসপির কাছে চলে যায়। এসপি রামপিপলের কথা শোনার পর বলে, আগে রিপোর্ট লিখতে হবে, তারপর পুলিশ ইনভেস্টিগেশন করবে। সন্তোষ বলে, আমি রিপোর্ট লেখানোর ব্যবস্থা করছি। এসপি সন্তোষকে থামিয়ে দিয়ে বলে, তুমি কিংবা পুলিশ স্টেশনের অন্য কোনো পুলিশ যদি রিপোর্ট লেখে তাহলে পরবর্তীতে এরা বলবে পুলিশ নিজের ইচ্ছে মতো রিপোর্ট লিখেছে, আমাদের কথা শোনেনি, তাই পুলিশ স্টেশনে ওদের রিপোর্ট লেখা যাবে না। এরপর একজন পুলিশ রামপিপলকে বলে, যাও মুচির কাছ থেকে লিখে নিয়ে আসো। আসলে রামপিপল নিচু জাতের লোক, আর এই পুলিশ স্টেশনে কোনো পুলিশ নিচু জাতের মানুষের রিপোর্ট সরাসরি লেখে না। নিচু জাতের লোকের মুচির কাছ থেকে রিপোর্ট লিখিয়ে নিয়ে পুলিশের কাছে জমা দিতে হয়। সন্তোষ এবার ভালোভাবে বুঝতে পারে কেন রামপিপল মুচির কাছে রিপোর্ট লেখাচ্ছিল। পুলিশ স্টেশনের ভেতরের এমন অনিয়ম দেখে সন্তোষ কিছুটা হতাশ হয়, কিন্তু সন্তোষ একজন সামান্য কনস্টেবল, সিনিয়র অফিসারদের বিরুদ্ধে কথা বলার সাহস তার একদমই নেই। পরের দিন পুলিশ স্টেশনে যাওয়ার সময় সন্তোষ দেখে পুলিশ স্টেশনের বাইরে অনেক ভিড়। অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ একত্রিত হয়ে চিৎকার চেঁচামেচি করছে। সন্তোষ ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলে দেখতে পায় রামপিপল একটা লাশ নিয়ে বসে আছে। রামপিপল তার যে মেয়ের মিসিং কমপ্লেন লেখাতে এসেছিল সে মেয়েটা মারা গেছে। মেয়েটাকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরপর ডেড বডি একটা কুয়োর ভেতর ফেলে দেওয়া হয়েছে। পুলিশের কাছে রিপোর্ট লেখাতে আসার পরেও কোনো পুলিশ মেয়েটাকে খুঁজে বের করার জন্য কোনো রকম পদক্ষেপই নেয়নি। এ কারণেই সবাই একত্রিত হয়ে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করছে। সবার দাবি অপরাধীকে তাদের সামনে হাজির করতে হবে। যতক্ষণ না ন্যায় বিচার হবে ততক্ষণ কেউ রাস্তা থেকে সরে যাবে না। কিন্তু পুলিশ জোরপূর্বক সবাইকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর মেয়েটার ডেড বডি পুলিশ স্টেশনের বাইরে বরফ দিয়ে রাখার ব্যবস্থা করা হয়। মেয়েটার নাম দেবিকা, তার বয়স মাত্র 15 বছর। এতটুকু একটা মেয়ের সাথে এরকম ঘৃণ্য কাজ হয়েছে, কিন্তু পুলিশের তাতে কোনো ভ্রুক্ষেপও নেই। পুলিশের কাছে এটা যেন একটা সাধারণ ব্যাপার। ডেড বডি পোস্টমর্টমের জন্য হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু নিচে জাতের হওয়ার জন্য পুলিশ কোনো সদস্য দায়িত্ব নিতে রাজি হয় না। এসপি একজন কনস্টেবলকে দায়িত্ব দিলে সে নিজের দায়িত্ব এড়ানোর জন্য বলে, ডেড বডি যেহেতু একজন মেয়ের, তাই কোনো লেডি কনস্টেবল কাজটা করলে বেশি ভালো হবে। এসপি এবার সন্তোষকে দায়িত্ব দিয়ে দেয়। ডেড বডি নিয়ে যাওয়ার মতো কোনো গাড়ি ওই মুহূর্তে পুলিশ স্টেশনে ছিল না, তাই সন্তোষ একটা পিকআপ ভ্যানে করে দেবিকার ডেড বডি হসপিটালে নিয়ে যায়। এই কেস নিয়ে সিনিয়র অফিসাররা এত অনীহা দেখাচ্ছিল যে ভ্যানের ভাড়াটা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করেনি কেউ। সন্তোষকে নিজের পকেট থেকে ভ্যানের ভাড়া দিতে হয়। হসপিটালেরও একই অবস্থা। অনেকক্ষণ ওয়েট করার পরেও কেউ পোস্টমর্টেমের ব্যবস্থা করে না। সন্তোষ ডেড বডি নিয়ে অপেক্ষা করতে থাকে। দিন শেষে রাতের বেলা দুজন লোক এসে বলে, মর্গে কোনো জায়গা নেই, ডেড বডি নিয়ে কাল সকালে আসুন। সন্তোষ বলে, একটা বাচ্চা মেয়ের ডেড বডি এভাবে কতক্ষণ ফেলে রাখবো? সন্তোষ জোর করায় লোক দুজন ডেড বডি নিয়ে পোস্টমর্টেমের রুমে যায়। কোনো ডক্টরের উপস্থিতি ছাড়াই ওই পোস্টমর্টেমের কাজটা শুরু করে দেয়। এটা দেখে সন্তোষ জানতে চায়, কোনো ডক্টর থাকবে না? একজন লোক উত্তর দেয়, ডক্টরেরা পোস্টমর্টমের সময় সামনে থাকে না, তারা শুধু কাগজে সিগনেচার করে। এসব শুনে সন্তোষ হতবাক হয়ে যায়, কারণ নিয়ম অনুযায়ী ডক্টরের সামনেই তো পোস্টমর্টম হওয়া উচিত। যাই হোক, পোস্টমর্টম করার সময় লোকগুলো দেবিকার কানের দুল খুলে সন্তোষকে দিয়ে দেয়। সন্তোষ সেগুলো নিজের পকেটে রেখে দেয়। এদিকে সমস্ত নিউজ চ্যানেলে দেবিকার রেপ এবং মার্ডারের ঘটনা প্রচার করা হয়। সেখানে দেখানো হয় এই মার্ডারের ব্যাপারে সাংবাদিক পুলিশের সাথে কথা বললে এসপি বলে, মেয়েরা আধুনিক পোশাক পরে রাতের বেলা একা একা বাইরে বেরিয়ে যায়, এই কারণে মেয়েদের সাথে এই ধরনের ঘটনা ঘটে। পুলিশ যে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না সেটা তো স্বীকার করেই না, উল্টো মেয়েদের পোশাক এবং আচার আচরণের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেদেরকে দায়মুক্ত করে। এদিকে নিচু জাতের লোকেরা এই ঘটনার প্রতিবাদ করায় এই কেস নিয়ে বেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেওয়া হয় লেডি ইন্সপেক্টর গীতা শর্মাকে। সাংবাদিকরা গীতার কাছে দেবিকার কেসের ব্যাপারে জানতে চাইলে গীতা বলে, দেবিকার পোস্টমর্টেম হয়ে গেছে, কিন্তু রিপোর্ট এখনও হাতে আসেনি, তাই দেবিকার মৃত্যুর কারণ এখন পর্যন্ত বলা যাচ্ছে না। সাংবাদিক জিজ্ঞেস করে, প্রথমে যখন দেবিকার মিসিং রিপোর্ট লিখাতে এসেছিল আপনারা রিপোর্ট লেখেননি, তাহলে এখন কিভাবে বিশ্বাস করব আপনারা ঠিকভাবে ইনভেস্টিগেশন করবেন? উত্তরে গীতা বলে, মেয়েরা দেবীর সমতুল্য, যে দেশে দেবীর পূজা করা হয় সেই দেশে কিভাবে দেবীর হত্যাকারীকে ছেড়ে দেওয়া হবে? এই কেস এখন আমার হাতে, আমি অবশ্যই সুষ্ঠু তদন্ত করব। মিডিয়ার সাথে কথা বলার মাঝে গীতা সন্তোষকে ডেকে নেয়।
সন্তোষের ইউনিফর্ম নোংরা দেখে গীতা সন্তোষের উপর খুব রেগে যায়। সন্তোষ বলে, গতকাল দেবিকার ডেড বডি পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়ার সময় ইউনিফর্মে নোংরা লেগে গেছে, পরিষ্কার করার সময় পাইনি। গীতা বলে, পরিষ্কার পরিচ্ছন্নতা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, চেষ্টা করবে সবসময় পরিষ্কার থাকার। পরদিন গীতা পুরো টিম নিয়ে সেই কুয়োর কাছে যায় যেখান থেকে দেবিকার ডেড বডিটা উদ্ধার করা হয়েছে। গীতা সন্তোষকে কুয়োর চারপাশে ভালোভাবে দেখতে বলে। সন্তোষ যখন কুয়োর পাশে দাঁড়িয়ে চেক করছিল তখন কিছু মহিলা পাশ দিয়ে পানি নিয়ে যাচ্ছিল। গ্রামের সবাই মূলত এই কুয়া থেকেই পানি তুলে দৈনন্দিন কাজ করত, কিন্তু কুয়োয় ডেড বডি যাওয়ার পর থেকে কেউ আর সেটা ব্যবহার করছে না। মহিলারা সন্তোষকে দেখে জিজ্ঞেস করে, কুয়োটা কবে পরিষ্কার করাবেন? সন্তোষ বলে, এটা আমাদের কাজ না, আমরা এখানে ইনভেস্টিগেশন করতে এসেছি। মহিলারা বিরক্ত হয়ে চলে যায়। সন্তোষ আশেপাশের এরিয়া ঘুরে দেখতে শুরু করে। ওই সময় কিছু স্থানীয় শিশু সন্তোষকে বলে, কুয়া থেকে আরও একটা জিনিস বের করা হয়েছে, চলুন আপনাকে দেখাই। সন্তোষ বাচ্চাগুলোর সাথে গেলে ওরা সন্তোষকে মাটিতে পুঁতে রাখা একটা বিড়ালের মৃতদেহ দেখায়। সন্তোষ বিড়ালের মৃতদেহটা গীতাকে দেখায়। গীতা স্থানীয় এক বৃদ্ধের কাছে মৃত বিড়ালটার ব্যাপারে জানতে চায়। বৃদ্ধা জানায়, দেবিকার ডেড বডি পাওয়ার আগে এই বিড়ালটা কুয়োতে পড়ে মারা গিয়েছিল। বিড়ালের মৃত্যুর ব্যাপারটা গীতার কাছে একটু সন্দেহজনক লাগে। এরপর গীতা সন্তোষকে দেবিকের বাড়িতে পাঠায় দেবিকার পরিবারের সাথে কথা বলার জন্য। সন্তোষ দেবিকার বাড়িতে দেবিকার মায়ের সাথে কথা বলে। সন্তোষ তাকে জিজ্ঞেস করে, আপনার কি কারো উপর সন্দেহ হয়? দেবিকার কি কারোর সাথে সম্পর্ক ছিল? দেবিকার মা বলে, এমন কিছুই ছিল না। এরপর সন্তোষ দেবিকার ফোন চেক করে। দেবিকার ফোনে সে সেলিম নামে এক ব্যক্তির কল লিস্ট দেখতে পায়। সন্তোষ দেবিকার মায়ের কাছে সেলিমের ব্যাপারে জানতে চায়। দেবিকার মা বলে, সেলিম নামের কাউকে আমরা চিনি না। সেলিমের সাথে মেসেজ দেবিকার লম্বা কনভারসেশন ছিল। তাই সন্তোষ দেবিকার ফোনটার সাথে নিয়ে কোয়ার্টারে ফিরে আসে। এরপর সন্তোষ গীতাকে সমস্ত মেসেজ পড়ে শোনায়। দুজনের কনভারসেশন দেখে মনে হচ্ছিল দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেলিমের সাথে দেবিকার লাস্ট কথা হয়েছিল 23 তারিখ, আর দেবিকার বডি পাওয়া গেছে 26 তারিখ। সন্তোষ ধারণা করে হয়তো দেবিকার হত্যার সাথে সেলিমের জড়িত আছে। তাই পরের দিন সন্তোষ এবং গীতা সেলিমের বাড়ির অ্যাড্রেস খুঁজে বের করে সেখানে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে বেশ কয়েকদিন ধরে সেলিম বাড়িতে আসে না। সেলিমের বাবা জানায় সেলিম মুম্বাই চলে গেছে। সেলিমের বাবার কাছে ওরা আরও জানতে পারে সেলিম গ্রাম প্রধানের জন্য কাজ করত। তাই গীতা সন্তোষকে গ্রাম প্রধানের সাথে দেখা করতে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে সন্তোষ জানতে পারে গ্রাম প্রধান আসলে একজন মহিলা। সন্তোষ গ্রাম প্রধানের কাছে সেলিমের ব্যাপারে জানতে চায়। গ্রাম প্রধানের একজন কর্মচারী জানায় সেলিম গত মাসেও গ্রাম প্রধানের খেতে কাজ করেছে, কিন্তু বেশ কিছুদিন ধরেই সে কাজে আসছে না। সন্তোষ জানতে চায় 23 থেকে 26 তারিখের মধ্যে কাজে এসেছিল কিনা। কর্মচারী বলে, আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, তারিখ মনে রাখা সম্ভব না, এসেছিল কিনা জানি না। তখন সন্তোষ অনেকটা হতাশ হয়ে গ্রাম প্রধানের বাড়ি থেকে ফিরে আসে। এদিকে পোস্টমর্টেম শেষে দেবিকার সৎকার সম্পন্ন করা হয়। পরের দিন সন্তোষ সেলিমের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে সেলিমের বন্ধুদের কাছ থেকে সেলিমের ব্যাপারে ইনফরমেশন জানার চেষ্টা করে, কিন্তু সেলিমের বন্ধুরা সন্তোষের সাথে ঠিকভাবে কথা বলে না। একজন সন্তোষের সাথে অনেক রুড বিহেভ করে। সন্তোষ ওই ছেলেকে নিজের নম্বর দিয়ে বলে, সেলিমের ব্যাপারে কিছু জানতে পারলে আমাকে জানাবে। সন্তোষ চালাকি করে ছেলেটাকে হুমকি দিয়ে বলে, দেবিকার মার্ডার কেসে কাউকে না কাউকে তো জেলে যেতেই হবে, সেলিমকে না পেলে হয়তো তোমাকে ধরে নিয়ে যাবে পুলিশ, তাই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো সেলিমের ব্যাপারে পুলিশকে জানাবে নাকি গোপন রাখবে। সন্তোষের হুমকি কাজে দেয়। রাতের বেলা ছেলেটা সন্তোষকে মেসেজ করে জানায় সেলিমের বর্তমানে নেহরাটে আছে। ছেলেটা বলে, আমি এর থেকে বেশি কিছুই জানি না, সেলিম আমাকে এতটুকুই বলেছে। সন্তোষ এই ব্যাপারটা গীতাকে জানিয়ে দেয়। গীতা বলে, আমরা কালই সিভিল ড্রেসে নেহরাটে গিয়ে ইনভেস্টিগেশন করব। সন্তোষ নতুন কনস্টেবল হয়েও এত বড় ইনফরমেশন বের করতে পারে না। গীতা সন্তোষকে বাহবা জানায়। পরের দিন সন্তোষ ট্রেনে করে নেহরাটের উদ্দেশ্যে রওনা হয়। গীতার যাওয়ার কথা ছিল গাড়িতে, কিন্তু মাঝ রাস্তায় সন্তোষ জানতে পারে গীতা একটা জরুরি কাজে আটকে গেছে। নেহরাটে যেতে তার দেরি হয়ে যাবে, তাই সন্তোষকে একাই ইনভেস্টিগেশন চালিয়ে যেতে হবে। নেহরাটে পৌঁছে সন্তোষ একাই সেলিমকে খুঁজতে শুরু করে। নেহরাটে গিয়ে সন্তোষ কিছুটা ইমোশনাল হয়ে যায়, কারণ এই নেহরাটেই সন্তোষের হাজবেন্ড রাবানের মৃত্যু হয়েছিল। যাই হোক, সেলিমকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় সে সেলিমকে পেয়ে যায়। সন্তোষ ব্যাপারটা গীতাকে জানাতে চায়, কিন্তু সন্তোষের ফোনের চার্জ শেষ হয়ে যায়। তাই সন্তোষ একটা আবাসিক হোটেলে ঢুকে ফোনটা চার্জে দেয়। এই হোটেলেই সেলিম কাজ করে। সেলিম সন্তোষের রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা। সন্তোষ সেলিমকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, তবে তাকে কিছু বুঝতে দেয় না। এরপর সন্তোষ ফোন অন করে গীতাকে হোটেলের লোকেশন সেন্ড করে। গীতা জানায় সেই হোটেলের খুব কাছেই আছে। গীতা চলে এসেছে জানার পর সন্তোষ মনে অনেক সাহস পায়। কিছুক্ষণের মধ্যেই গীতা পৌঁছে যায়। দুজন মিলে সেলিমকে ধরে পুলিশের গাড়িতে তুলে নেয়। গীতা আবারও সন্তোষের কাজের প্রশংসা করে।
গীতা খুশি হয়ে সন্তোষকে একটা নোজ পিন গিফট করে। পরের দিন নিউজ পেপারে গীতা এবং সন্তোষের ছবি ছাপানো হয়। এত দ্রুত অপরাধীকে খুঁজে বের করে তাদের প্রশংসা করা হয়। এসব দেখে সন্তোষও মনে মনে অনেক বেশি গর্ব করে। এরপর আমরা বেনিপাল নামের একজন পলিটিশিয়ানকে দেখতে পাই। বেনিপাল পুলিশের একজন সিনিয়র অফিসারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে এসেছে। এখানে আমরা গীতা এবং সন্তোষকেও দেখতে পাই। সিনিয়র অফিসার তাদের সাথে কথা বলার জন্য তাদেরকে ডেকেছিল। এখানে বেনিপাল গীতা এবং সন্তোষকে দেখে তাদের কাজের প্রশংসা করে। এরপর সিনিয়র অফিসারও তাদের কাজের প্রশংসা করে এবং গীতাকে বলে যত দ্রুত সম্ভব সেলিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে। পরদিন সেলিমকে জিজ্ঞাসাবাদের নামে প্রচুর মারধর করা হয়। সেলিম বারবার বলতেই থাকে আমি কিছু করিনি, কিন্তু পুলিশ সেলিমের কথা বিশ্বাস না করে তাকে টর্চার করতেই থাকে। সন্তোষ এসব দেখে একটু ঘাবড়ে যায়। এর আগে কখনোই সন্তোষ এসব দেখেনি। সেলিম বাঁচার জন্য প্রাণপণ চিৎকার করতে থাকে, কিন্তু পুলিশের একটুও দয়া হয় না। পুলিশ বারবার তাকে অপরাধ স্বীকার করার জন্য বলতে থাকে, কিন্তু সেলিম বলে আমি শুধু দেবিকার সাথে কথা বলতাম, ওকে আমার ভালো লাগতো, দেবিকার সাথে আমি কোনো অন্যায় করিনি। এসব দেখতে দেখতে এক পর্যায়ে সন্তোষও অনেক রেগে যায়। সেও সেলিমকে মারতে শুরু করে। এতে সেলিম সেন্সলেস হয়ে যায়। সেলিমের সেন্স ফেরানোর পর অন্য একজন পুলিশ তাকে আবারও মারতে শুরু করে। এভাবে অনবরত মার খেতে খেতে এক পর্যায়ে সেলিমের মৃত্যু হয়। সেলিমের মৃত্যু সন্তোষের মনে কিছুটা প্রভাব ফেলে। এত কাছ থেকে প্রথমবার সে কারোর মৃত্যু দেখেছে। রাতের বেলা সন্তোষ ঘুমাতে পারে না। গীতা সন্তোষকে ঘুমের ওষুধ দেয়। এরপর সে সন্তোষকে বলে তার কাছে কিছুক্ষণ বসতে। সন্তোষ অনেক আপসেট হয়ে গীতাকে বলে আমরা সেলিমকে মেরে ফেলেছি। গীতা বলে হ্যাঁ মেরে ফেলেছি, তবে সেলিমের সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। সে 15 বছরের একটা মেয়েকে রেপ করে এরপর হত্যা করে কুয়ায় ফেলে দিয়েছে। এটাই ওর উপযুক্ত শাস্তি। এরকমটা একটা খারাপ লোকের কথা ভেবে নিজের ঘুম নষ্ট করার প্রয়োজন নেই। সন্তোষ বলে সেলিমের চিৎকার আমি কিছুতেই ভুলতে পারছি না। এমনও তো হতে পারে সেলিম সত্যি বলছিল। গীতা বলে আমরা আমাদের কর্তব্য পালন করেছি, এখন আমাদের কিছু করার ছিল না আর। সন্তোষ আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায়। সে সেলিমের ফোন অন করে চেক করতে শুরু করে। সেলিমের ফোনের বিভিন্ন চ্যাট লিস্ট এবং ফোনের গ্যালারি চেক করে সন্তোষ জানতে পারে 23 থেকে 26 তারিখ সেলিম মুম্বাইতেই ছিল। অর্থাৎ সেলিম সত্যি বলছিল, সে দেবিকার সাথে কোনো অন্যায় করেনি। পুলিশ একটা নিরপরাধ ছেলেকে হত্যা করেছে। সেলিমের মৃত্যুর দায় যেন পুলিশের উপর না পড়ে, তাই পুলিশ সেলিমের মৃত্যুটাকে সুইসাইড হিসেবে দেখায়। কিন্তু সেলিমের পরিবার সেলিমের মৃত্যুর ব্যাপারটা সহজে মেনে নেয় না। তাই গীতা সন্তোষকে সাথে নিয়ে সেলিমের বাড়িতে যায় ব্যাপারটা নিয়ে একটা সমঝোতা করতে। কিন্তু পুলিশের এমন অন্যায় কাজকর্ম সন্তোষের ভালো লাগছিল না, তাই সে গাড়ি থেকে নামে না। গীতা একাই সেলিমের পরিবারের সাথে কথা বলে টাকা পয়সা দিয়ে সমঝোতা করে নেয়। এরপর সন্তোষ গীতাকে বলে সেলিমের ফোন এবং বাকি জিনিসপত্র তার পরিবারকে ফিরিয়ে দেওয়া উচিত। গীতা বলে আমাকে শেখাতে এসো না কি করতে হবে। এর মাঝে পাপ্পু নামের একটা ছেলে এসে গীতাকে জানায় নিচু জাতের লোকদের কুয়োয় আজ একটা কুকুরের মৃতদেহ পাওয়া গেছে। এই পাপ্পু মূলত গীতার ইনফর্মার। পাপ্পুর কথা শুনে সন্তোষ কুয়ো চেক করতে যায়। সন্তোষ গ্রামের লোকদের কাছে জানতে চায় কুকুর কুয়োর মধ্যে কিভাবে পড়ল। গ্রামের লোকেরা বলে উঁচু জাতের লোকেরা এসব করছে। সন্তোষ জানতে চায় ওরা কেন এমনটা করবে। গ্রামের লোকেরা বলে আমাদের বিরক্ত করার জন্য ওরা এসব করছে। সন্তোষ গ্রামের লোকদের কাছে ডিটেলস জানতে চায়, কিন্তু ওরা সন্তোষকে হেল্প না করে উল্টো খারাপ ব্যবহার করতে শুরু করে। কারণ গ্রামের লোকেরা উঁচু জাতের লোকদের আচরণে একদম অতিষ্ঠ। ওরা বিশ্বাস করতে শুরু করেছে ওদের সাথে হওয়া অন্যায়ের বিচার ওরা কখনোই পাবে না। সন্তোষ এ ব্যাপারে কথা বলার জন্য গ্রাম প্রধানের কাছে যায়, কিন্তু সেখানে গেলে দেখতে পায় গ্রাম প্রধান বাড়িতে নেই। বাড়িতে প্রধানের ভাতিজি ছিল। ছোট মেয়েটা সন্তোষকে জানায় গ্রাম প্রধান বাজারে গেছে। এরপর মেয়েটা সন্তোষকে জিজ্ঞেস করে আপনি কি ওই ছেলেটাকে অ্যারেস্ট করেছিলেন? ওই ছেলেটা দেবিকাকে কেন মেরেছিল? সন্তোষ বলে জানি না কেন মেরেছিল। বেচারি মেয়েটা দেখতে কত সুন্দর আর কিউট ছিল, কেন যে তার সাথে এত নির্মম আচরণ করলো। ছোট্ট মেয়েটা বলে কিন্তু দেবিকা তো দেখতে কালো ছিল। সন্তোষ জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে? মেয়েটা বলে দেবিকা এখানে এসেছিল, আমি তখন দেখেছি। ওই সময় মেয়েটার বাবা চলে আসছে, আর এই ছোট্ট মেয়েটার বাবা হচ্ছে বেনিপাল, যাকে আমরা পুলিশ অফিসারের বাড়িতে দেখেছিলাম। গ্রাম প্রধান সম্পর্কে বেনিপালের ভাবি হয়। সন্তোষ বেনিপালের কাছে নিচু জাতের লোকদের কুয়োর ব্যাপারে কথা বলে। বেনিপাল এবং তার লোকেরা বলে নিচু জাতির লোকেরা নিজেরাই কুয়োয় এসব পশু পাখির মৃতদেহ ফেলে উঁচু জাতির লোকদের সাথে ঝামেলা করার জন্য। এরপর সন্তোষ বেনিপালের কাছে জানতে চায় দেবিকা এখানে এসেছিল কিনা। বেনিপাল প্রথমে অস্বীকার করে। সন্তোষ বলে দেবিকার মৃত্যুর আগে ওই কুয়োয় একটা বিড়াল পড়েছিল, তাই হয়তো দেবিকা আপনাদের কুয়ো থেকে পানি নিতে এসেছিল। এবার বেনিপাল বলে এসেছিল হয়তো। বেনিপাল এবং তার লোকেরা দেবিকাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। সন্তোষ এবার সরাসরি বেনিপালকে জিজ্ঞেস করে আপনি দেবিকাকে রেপ করেছেন তাই না? বেনিপাল হেসে বলে হয়তো করেছি। সন্তোষ পুরোপুরি নিশ্চিত হয় বেনিপাল এবং তার লোকেরাই দেবিকাকে রেপ করে নির্মমভাবে হত্যা করেছে।
সন্তোষ দ্রুত গীতার কাছে যায়। সন্তোষ গীতার উপর রাগ করে বলে, আপনি শুরু থেকেই জানতেন সেলিম নির্দোষ, তাই না? গীতা বলে, সেলিমকে তো তুমি সন্দেহ করেছ, তুমি নিজেই সেলিমকে অ্যারেস্ট করেছ। সন্তোষ বলে, আপনি আমাকে দিয়ে এসব করিয়েছেন, আপনি আগে থেকেই জানতেন সেলিম কোথায় আছে, কৌশলে আমাকে একা পাঠিয়ে আমাকে দিয়ে সব কিছু করিয়েছেন। বেনিপালকে বাঁচানোর জন্য আপনি নির্দোষ একটা ছেলেকে হত্যা করেছেন। গীতা বলে, দুনিয়ার চোখে তো সেলিম অপরাধী, সবাই জানে আমরা একজন অপরাধীকে কঠিন শাস্তি দিয়েছি। সেলিমকে দেখার পর আর কেউ এমন ঘৃণ্য কাজ করার সাহস পাবে না। সন্তোষ বলে, আমাদের উচিত সবাইকে সত্যিটা জানানো। গীতা বলে, সত্যিটা প্রকাশ করলে দেবিকার পরিবার আরও বিপদে পড়বে, ওদের সাথে সাথে পুরো গ্রামের মানুষের জীবন কঠিন হয়ে যাবে। এরপর গীতা সন্তোষকে নিজের সাসপেনশন লেটারটা দেখিয়ে বলে, আমি ভেবেছিলাম পুলিশ কাস্টাডিতে সেলিমের মৃত্যু হওয়ায় আমাকে ট্রান্সফার করানো হবে, কিন্তু দেখো আমাকে সাসপেন্ড করা হয়েছে, আমি আমার শাস্তি পেয়ে গেছি। সন্তোষ সাসপেনশন লেটার চেক করে দেখে সেখানে শুধু গীতার নাম। সন্তোষ বলে, আপনার সাথে তো আমিও ছিলাম। গীতা বলে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম যেন এসবে তোমার নাম না আসে, কারণ তুমি সত্যিটা জানতে না। শুধু শুধু তোমাকে অপমানিত করতে চাইনি আমি। খুব শীঘ্রই তোমার প্রমোশন হবে। পুলিশ ডিপার্টমেন্টে মহিলা পুলিশের কমতি অনেক, তোমাকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে মহিলাদের জন্য কাজ করতে হবে। সন্তোষ কোনো কথা বলে না। পরদিন সন্তোষ দেবিকার বাড়িতে যায়। দেবিকার মা তখন ঘুমাচ্ছিল। সন্তোষ দেবিকার ছবির পাশে দেবিকার কানের দুলগুলো রেখে দেয়। পোস্টমর্টমের সময় সেখানকার কর্মী এগুলো সন্তোষকে দিয়েছিল। এরপর সন্তোষ সিদ্ধান্ত নেয় সে চাকরি ছেড়ে দিয়ে নিজের গ্রামে ফিরে যাবে। সন্তোষ বুঝতে পেরেছিল এই চাকরি আসলে তার জন্য না, পুলিশের এসব অন্যায় সে আর মেনে নিতে পারবে না। পুলিশ ডিপার্টমেন্টে থাকলে আবারও তাকে কোনো অন্যায়ের সাথে সামিল হতে হবে। তাই সন্তোষ চাকরি ছেড়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনে করে যাওয়ার সময় স্টেশনে সন্তোষ একটা ছোট্ট বাচ্চা মেয়ের কাছ থেকে এক প্যাকেট বিস্কিট কিনে নেয়, কিন্তু বিস্কিটের দাম না দিয়ে সন্তোষ মেয়েটাকে নিজের নাকফুল খুলে দেয়। এটা গীতা সন্তোষকে গিফট করেছিল। সন্তোষ তার জীবনের এই অভিশপ্ত অধ্যায়ের কোনো স্মৃতি তার কাছে রাখতে চায় না। সমস্ত কালো স্মৃতি পেছনে ফেলে সন্তোষ পা বাড়ায় নতুন ভোরের উদ্দেশ্যে। সন্তোষ সাধারণ একজন কনস্টেবল ছিল, তাই সে পুলিশের এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পায়নি। তাই নিজেকে সরিয়ে নেওয়াটাই তার কাছে বেটার অপশন মনে হয়েছে। সন্তোষ একটু সাহস দেখালে সে হয়তো পরিস্থিতি বদলে দিতে পারত, হয়তো সে দেবিকাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারত, হয়তো নিচু জাতের লোকগুলোকে সন্তোষের মাধ্যমে নতুন একটা জীবন দিতে পারত। সন্তোষের সাহসের অভাবে একটা ঘৃণ্য সত্য অন্ধকারে চাপা পড়ে গেল। তবে সন্তোষের চাকরি ছেড়ে দেওয়াটা সন্তোষের পরাজয় নয়। সন্তোষ সরাসরি প্রতিবাদ করতে না পারলেও তার চাকরি ছেড়ে দেওয়াটাই ছিল তার নীরব প্রতিবাদ। পুলিশ ডিপার্টমেন্টের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ন্যায় বিচারের অভাব তাকে এতটাই হতাশ করেছিল যে সে মনে করেছিল এই সিস্টেমে থেকে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না, আর তারই পদত্যাগ এই সিস্টেমের প্রতি তার তীব্র অসন্তোষেরই প্রতীক। কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।